ফিল্মের শুরুতেই আমরা দেখি এক অন্ধকার ঘন জঙ্গল। আকাশে হালকা কুয়াশা ঝুলে আছে, চারপাশে কেবল গাছের গুড়ি আর অদ্ভুত নীরবতা। এই নীরবতার মধ্যে হঠাৎই শোনা যায় পদশব্দ, তীব্র আতঙ্কিত দৌড়ের শব্দ। দেখা যায় এক কিশোর দৌড়ে পালাচ্ছে, তার মুখে ভয় আর ক্লান্তি, যেন কিছু তাকে তাড়া করছে। সে বারবার পিছনে তাকাচ্ছে, যেন ছায়ার ভেতর থেকে কিছু অদৃশ্য ভয় তাকে গ্রাস করতে আসছে। হঠাৎ একটি অন্ধকারের ভেতর দিয়ে ছায়া নড়ে ওঠে, আর দৃশ্য কেটে যায়। এবার আমরা দেখি এক লাল রঙের স্কুল বাস সরু রাস্তা দিয়ে এই জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। বাসে কয়েকজন কিশোর কিশোরী, শিক্ষক নেই, শুধু একজন চালক তাদের নিয়ে যাচ্ছে। শিশুরা হাসি ঠাট্টা করছে, কেউ জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে, কেউ বা গান গাইছে। কিন্তু বাসটি কিছু দূর যেতেই সামনে একটি বিশাল গাছ পড়ে থাকা দেখা যায়, যা রাস্তা আটকে দিয়েছে। চালক কিছুটা বিরক্ত মুখে গাড়ি থামিয়ে রাস্তা পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। তারা এখন অন্য একটি সরু পথ ধরে এগোতে থাকে। কেউ জানে না এই পথের শেষেই অপেক্ষা করছে এক ভয়ঙ্কর অজানা আতঙ্ক। পথে যেতে যেতে রাস্তার পাশে কিছু হাড়গোড় দেখা যায়, মানব কঙ্কাল, যাদের কেউ চেনে না। কিভাবে তারা মরল কেউ জানে না। বাতাসও যেন ক্রমেই ভারী হয়ে আসছে। কিছু দূর যেতেই হঠাৎ চারপাশে এক অদ্ভুত আওয়াজ, গাছের পাতার ফাঁকে ফিসফিস, ডালের খটখট শব্দ, যেন বন নিজেই সতর্কবার্তা দিচ্ছে। চালক আচমকা ব্রেক কষে বাস থামিয়ে দেয়। সামনে দেখা যায় একটি মৃত হরিণ পড়ে আছে। সে গাড়ি থেকে নেমে প্রাণীটিকে সরানোর চেষ্টা করে, কিন্তু পেছনে ঘুরতেই অবাক হয়ে যায়। এক অচেনা লোক দাঁড়িয়ে আছে, হাতে বন্দুক, চোখে হিংস্র দৃষ্টি। মুহূর্তের মধ্যেই সে চালককে বন্দুকের মুখে নিয়ে বাসে উঠে পড়ে। বাসের ভেতর শিশুদের আতঙ্কে স্তব্ধ করে দিয়ে সে চেঁচিয়ে বলে, সবার চুপ করে বসে থাকো, না হলে গুলি করব। শিশুদের মধ্যে একজন চিনতে পারে এই মানুষটিকে। সে একজন সিরিয়াল কিলার, কয়েকদিন আগেই জেল থেকে পালিয়েছে। ভয়ঙ্কর বিষয় হল, এই লোক কেবলমাত্র কিশোরদের হত্যা করে। নিজের মুখেই সে বলে সে একজন সাইকোপ্যাথ। সে সবাইকে আদেশ দেয় জানালা দিয়ে মোবাইল ফোন ফেলে দিতে, চালককে বলে বাস চালিয়ে যেতে। কিন্তু চালক বুঝতে পারে যে তারা এখন এমন এক জায়গায় ঢুকে পড়েছে যেখানে একটি সাইনবোর্ডে লেখা এমটি মিলিটারি জোন। বহু বছর আগে এখানে সামরিক গবেষণা হতো, কিন্তু এখন জায়গাটি ফাঁকা, নির্জন, জনমানবশূন্য। শীঘ্রই তারা পৌঁছে যায় একটি দীর্ঘ অন্ধকার টানেলের কাছে। ভেতরে অদ্ভুতভাবে অনেক লাইট জ্বলছে, কিন্তু পরিবেশে এক অস্বস্তিকর শুনশান। হঠাৎ বাস বন্ধ হয়ে যায়, ইঞ্জিন নষ্ট। কিলার ভাবে চালক ইচ্ছে করে এটা করেছে। তাই সে এক শিশুকে বন্দুকের মুখে নিয়ে চালককে নামে মেরামতের জন্য। হঠাৎ টানেলের সব লাইট নিভে যায়, গাঢ় অন্ধকার নেমে আসে। ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করে, ধাক্কা আর অচেনা প্রাণীর মতো চিৎকার। চালক ভয় পেয়ে টর্চ হাতে এগোতে থাকে। দূরে এক ছায়া দেখা যায়, যত এগোয় স্পষ্ট হয় এটি এক বিকট, বিকৃত চেহারার দানব। হঠাৎ দানবটি তার উপর ঝাঁপিয়ে পড়ে, বুক চেপে ধরে এক মুহূর্তে মেরে ফেলে। বাসের ভেতর থেকে বাচ্চারা সব দেখছে। আতঙ্কে কিলারও মেয়েটিকে নিয়ে ভেতরে ঢুকে যায়, সবাইকে চুপ থাকতে বলে, যাতে দানব তাদের খুঁজে না পায়। কিন্তু বাসের চাবি এখনও মৃত চালকের হাতেই। ভয়ে কাঁপতে কাঁপতে এক মেয়ে বাইরে গিয়ে চাবি নিয়ে আসে, কান্না চেপে আবার বাসে ফেরে। কিন্তু বাস তো নষ্ট, চালু হয় না। কিলার রেগে এক ছেলেকে হুমকি দেয়, চালু না করলে সবাইকে মেরে ফেলবে। ছেলেটি সাহস করে তার সঙ্গে তর্কে জড়ায়। আরেক বন্ধু সুযোগ বুঝে কিলারকে ধাক্কা মারে। মুহূর্তেই বন্দুক কেড়ে নেয় তারা। কিন্তু কিলার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি এনে বলে, তুমি আমাকে মারতে পারবে না, গুলি করার মতো সাহস তোমার নেই। এর মধ্যেই বাসের ছাদের ওপর থেকে অদ্ভুত আওয়াজ আসে। কিলার রেগে নেমে যায়, চ্যালেঞ্জ ছুড়ে বলে, বেরিয়ে এসো। কিন্তু হঠাৎ তার গলায় থেমে যায় বাক্য, এবং এক মুহূর্তে দানব আক্রমণ করে তার মাথা ছিঁড়ে ফেলে। ভেতরের বাচ্চারা স্তব্ধ হয়ে যায়, দানবের হাতে নড়তে থাকা মাথা। তার হাতে অসংখ্য টেন্ট্যাকলস,
যা শিকারকে গ্রাস করে। বাসে লুকিয়ে থাকে, কিন্তু শীঘ্রই বাসের দরজা কেঁপে ওঠে। দানব ভেতরে ঢোকে। তারা পালাতে চেষ্টা করে, কিন্তু দরজা আটকে যায়। হঠাৎ একজন লক্ষ্য করে দানব আলোয় ভয় পায়। টর্চের আলো ফেলতেই দানব সরে যায়। সুযোগে তারা বাস থেকে নেমে দৌড়ে চলে যায়। আলোর দিকে ছুটতে ছুটতে পৌঁছে যায় একটি পুরনো বাংকারে। বাংকারের ভেতরে তারা দেখতে থাকে একটি মানচিত্র। বুঝতে পারে এখানেই সেই সামরিক ঘাঁটি, আর আলোর নিয়ন্ত্রণের জন্য একটি কন্ট্রোল প্যানেল আছে। তারা ঠিক করে সেটি চালু করতে পারলে দানব দূরে থাকবে। তারা ভাগ হয়ে যায়। নোলান ও তার বন্ধু যায় জেনারেটরের খোঁজে, বাকিরা বাংকারে থাকে। কিন্তু এর মধ্যেই কুইনি নামের এক মেয়ে বাথরুমে যেতে চাইলে রেজি নামে এক ছেলে তাকে নিয়ে যায়। কুইনি নিখোঁজ হয়ে যায়। রেজি খুঁজতে থাকে। আরেক বন্ধু এসে খবর দেয় সে দানবের হাতে ধরা। দানব ঠিক তার ঘাড়ে কামড় বসাতে যাচ্ছে। রেজি আলোয় দানব ভয় পেয়ে সরে যায়। নোলান ও তার সঙ্গী আলো জ্বালানোর পর কাছেই একটি ঘরে ঢোকে, যেখানে লাশ, ছবি ও দানবের ওপর গবেষণার নোট আছে। বোঝা যায় কেউ অনেকদিন ধরে এই প্রাণীকে অধ্যয়ন করছিল, কিন্তু মারতে পারেনি। সবাই মিলিত হলে তারা দেখে কুইনির ঘাড়ে দাগ, দানবের কামড়ের চিহ্ন। কেউ কেউ ভাবে সে হয়তো সংক্রমিত হবে, কিন্তু তারা কুইনিকে সাথে রাখে। পুরনো নোট পড়ে তারা জানতে পারে বহু বছর আগে এক ভাইবোন ঘাঁটিতে ঢুকে পড়ে। ভাই মগ্ন ছিল, বোন সামনে এগিয়ে যায় এবং দানবের মুখোমুখি হয়। ভয়ে ভাই পালিয়ে যায়, বোন মারা যায়। এই ঘটনাই আমরা শুরুতে দেখেছিলাম। এরপর শুরু হয় দানবের সঙ্গে শেষ মুখোমুখি যুদ্ধ। বাংকারে রেজি, কুইনি এবং বাকি শিশুরা একত্রিত হয়ে নিজেদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করছে। কুইনির ঘাড়ের দাগ সবাইকে চিন্তিত করে, কারণ তারা জানে এমন কামড় অর্থাৎ সংক্রমণ হতে পারে। বাংকারের ঘরের দেয়ালে টাঙানো নোটগুলো দেখে তারা বুঝতে পারে যে এই দানবটি শুধুমাত্র একটি জীব নয়, বরং এক প্রাচীন এক্সপেরিমেন্টের ফলাফল, যাকে বহু বছর আগে সামরিক গবেষণায় তৈরি করা হয়েছিল। এক ধরনের জেনেটিক্যালি মডিফাইড প্রাণী, যেটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নোলান কন্ট্রোল প্যানেলে কাজ শুরু করে। সে দ্রুত টানেলের বাইরে থাকা লাইটগুলো চালু করার চেষ্টা করে, যাতে দানব বাইরে চলে যায়। লাইট জ্বলে ওঠার সঙ্গেই দানবের গর্জন শোনা যায় এবং সে দ্রুত বাংকারের বাইরে পালাতে চেষ্টা করে। তারা বুঝতে পারে তাদের সময় খুব কম। রেজি তার টর্চ জ্বালিয়ে সকলকে পথ দেখাচ্ছে। বাংকার থেকে বেরিয়ে এসে তারা লক্ষ্য করে দানব আরও বেশি শক্তিশালী হয়েছে, সম্ভবত কুইনের কামড়ের কারণে। কুইনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, আর তার শরীরের অবস্থা সংকটজনক। কিন্তু সে নিজের ভয়ের চেয়েও বাকি সবাইকে রক্ষা করতে চায়। সামনে একটি বড় খোলা মাঠ। সবাই জোরে দৌড়ে মাঠ পার হতে চায়, কিন্তু দানব তাদের ধাওয়া করছে। নোলান সিদ্ধান্ত নেয় যে তাদেরকেও যেন দানবের দৃষ্টি আকর্ষণ করে, আর বাকি সবাই পালিয়ে যায়। সে নিজেকে সামনে রেখে চিৎকার করে দানবের দৃষ্টি আকর্ষণ করতে থাকে। দানব তার টেন্টাকলস বাড়িয়ে নোলানের দিকে ছুটে আসে। নোলান দ্রুত পাশের একটি পুরনো সামরিক সরঞ্জাম নিয়ে দানবের মাথায় আঘাত করে। দানব কিছুটা দুর্বল হয়, কিন্তু এখনও প্রাণবন্ত। সবার চোখের সামনে লড়াই চালিয়ে যায়, আর বাকিরা দ্রুত দৌড়ে বাংকারের মূল দরজার দিকে যায়, যেখানে বড় একটা গেট আছে। গেটটি খোলা রাখা হয়েছে, কারণ আগের গবেষণার জন্য সরঞ্জাম আনা নেওয়ার দরজা ছিল। হঠাৎ দানব আবার ফিরে এসে গেটের সামনে দাঁড়ায়। সে তাদের ধরে ফেলার চেষ্টা করে। রেজি সাহস করে তার হাতে থাকা বোমা, যা একটি সামরিক অ্যালার্ম বোমা ছিল, গেটের কাছে ছুঁড়ে ফেলে। বিস্ফোরণ হয় এবং দানব পিছিয়ে যায়। তাদের সবাই দ্রুত গেট পার হয়ে বেরিয়ে আসে। বাইরে পৌঁছে তারা দেখেন দূরে পুলিশ এবং আর্মি এসেছে। তারা আগে থেকেই এলাকার নিরাপত্তা জোরদার করেছিল, কারণ পূর্বে এই অঞ্চল থেকে নিখোঁজ হওয়ার খবর পেয়েছিল। সেনাবাহিনী দানবের সন্ধানে সেখানে এসেছিল, কিন্তু এতদিন পাওয়া যায়নি। এখন তারা দানবকে ঘিরে ফেলে এবং লাইট, গোলাবর্ষণ শুরু করে। দানব গর্জন দিয়ে চিৎকার করে, তারপর ধীরে ধীরে অসাড় হয়ে যায়
এবং শেষ পর্যন্ত মারা যায়। শেষ দৃশ্য। শিশুরা ধীরে ধীরে সান্ত্বনা পায়, কুইনিকে জরুরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নোলান তার মা-বাবার কথা স্মরণ করে, যারা বহু বছর আগে নিখোঁজ হয়েছিল ঠিক এমনই এক ঘটনার পরে। চলচ্চিত্রের শেষ দিকে বাংকারের মধ্যে এক গোপন রুমের দরজা হঠাৎ আটাংশিক খুলে যায়। সেখানে দেখা যায় আরেকটি ভিন্ন ধরনের দানবের খোলা পাখা, যা জীবন্ত মনে হয়। এই ক্লাইম্যাক্স থেকে বোঝা যায় আসলে এই দানব একমাত্র নয়, আরও প্রাণী লুকিয়ে আছে, যেগুলো ভবিষ্যতে মানুষের জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে।